বেশি চালাকি করতে গিয়ে কি ফেঁসে গেলেন মমতা ব্যানার্জি? যে সবুজ ফাইল তিনি ডাকাতি করে নিয়ে চলে গেলেন ইডির হেফাজত থেকে, এবং সেটার জন্য নির্লজ্জের মতো নিজের পুলিশ প্রশাসন ক্ষমতা সমস্ত কিছুর অপব্যবহার করলেন। এইবার এইবার ইডি সমস্ত কিছু ছেড়ে দিয়ে হাত ধুয়ে সেই সবুজ ফাইলের পিছনে পড়ল, এবং প্রাইমারি তদন্তে যে তথ্য উঠে এসেছে এবং যে রিপোর্ট জমা পড়েছে তাতে মারাত্মক ইঙ্গিত আসতে চলেছে। এবং সেখানে বিভিন্ন জায়গায় যে জল্পনা শুরু হয়ে গেছে যে ব্যানার্জি সাম্রাজ্যের যে ঠিকুজি কুষ্টি ছিল তার সমস্ত কিছু ওই সবুজ ফাইলের দিকে আছে, এবং ইডির এখন এক এবং একমাত্র পাখির চোখ ওই সবুজ ফাইল। আপনারা জানেন যে সেদিনকে যখন ইডি অভিযান হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ছুটে এসেছিলেন এবং তারপর কিভাবে গায়ের জোর দেখিয়ে সেগুলোকে ছিনতাই করে নিয়ে গেছিলেন। আর এই জায়গাতেই ইডি আধিকারিকরা তাদের মনের মধ্যে একটা প্রবল সন্দেহ দেখা দিয়েছিল। কেন? কেননা এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো কোনোদিন সাধারণ নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান না। যখন এই রাজ্যে কামদুনি কাণ্ড ঘটে, পার্কস্ট্রিট কাণ্ড ঘটে, আরজিকর কাণ্ড ঘটে, কসবা ল কলেজের মতো ঘটনা ঘটে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও ধারে কাছে দেখা যায় না। যাই হোক, সেটা তার রাজনৈতিক ক্যারেক্টার। কিন্তু কিন্তু যখন দেখা যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা দলের সৈনিক এবং যারা চুরির দায়ে ডাকাতির দায়ে জেলে যাচ্ছে, যেমন ধরুন পার্থ চ্যাটার্জি, যেমন ধরুন কেষ্টমণ্ডল, যেমন ধরুন বালু মল্লিক, যেমন ধরুন জীবন কৃষ্ণ সাহা, তখনও এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে যেতে দেখা যায় না। কিন্তু এক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো সেটা মারাত্মক বললেও কম বলা হবে, যখন রাজীব কুমার বা প্রতীক জৈন, যাদের সঙ্গে তৃণমূলের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, সেইখানে যখন ইডি বা সিবিআই যায়, যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যায়, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত ঘুম ছুটে যায়। আর এক্ষেত্রেও সেই ঘটনার ব্যতিক্রম ঘটেনি। আর সেখানেই কিন্তু ইডি আধিকারিকদের মনের মধ্যে প্রথম প্রশ্নটা উঠে এসেছিল। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে মিডিয়ার সামনে বললেন যে এখানে ইডি অফিসিয়ালরা এসেছিল তাদের ইলেকশন স্ট্র্যাটেজি চুরি করে নিয়ে যেতে, ইলেকশন স্ট্র্যাটেজির পাশাপাশি তাদের প্রার্থী তালিকা সেইটা চুরি করে নিয়ে যেতে। এবার সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ দেখে মনে হচ্ছে যে এটা ইলেকশন স্ট্র্যাটেজি বা ক্যান্ডিডেট লিস্ট নিয়ে যাওয়া হচ্ছে? তিনি যেভাবে রিয়্যাক্ট করছেন তাতে মনে করা হচ্ছে যে ওয়ার সিক্রেট যেন চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে। এই জায়গাটাই আরও বেশি সন্দেহ বাড়িয়ে দিয়েছিল ইডি আধিকারিকদের। কেননা তারা নিজেরা খুব ভালো করে জানে তারা কোন কাজে এসেছিল, তার সঙ্গে ইলেকশন স্ট্র্যাটেজি বা ক্যান্ডিডেট লিস্টের কোনো সম্পর্ক নেই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, ধরুন ক্যান্ডিডেট লিস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে দাঁড়াবেন, বা ওই ফিরহাদ হাকিম কলকাতা বন্দর থেকে দাঁড়াবেন, এই প্রার্থী তালিকা যদি চলেও যায় কি এসে যাবে? আর ইলেকশন স্ট্র্যাটেজির আছেটাই বা কি? মানুষ ভোট দেবে, ব্যাস হয়ে যাবে। সুতরাং এই জায়গাটা খুব একটা খাপ খাচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুক্তিটা যদি আমরা মেনেও নিই যে সত্যি সত্যি এখানে ইডি আধিকারিকদের পাঠানো হয়েছিল ডাকাতি করতে হলে ইডি আধিকারিকদের পাঠানোর কি দরকার আছে? প্রফেশনাল ডাকাতি পাওয়া যায়, তাদেরকে দিয়ে ডাকাতি করে নিলেই তো হয়ে যেত, কারোর কিছু বলার ছিল না। কিন্তু সেই সব না করে এইভাবে বলা হচ্ছে, তাহলে তাহলে কি এখানে গোপন কিছু ছিল? এই জায়গাটা ইডির প্রাথমিক সন্দেহ হয়। কিন্তু তারপর যে ঘটনাগুলো পরপর ঘটছে, তাতে ইডির সন্দেহ কিন্তু আরও বাড়তে শুরু করে, এবং তারা ওই প্রাইমারিলি সবুজ ফাইলের পিছনেই কিন্তু পড়ে যায় এবং সেখানে মারাত্মক তথ্য উঠে আসে। আর যখনই এটা উঠে এসছে, সেই নিয়ে কি আইবি রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে গেছে, যে কারণে ইডিকে আটকাতে তিনি এতখানি মরিয়া হয়ে উঠেছেন। কেন? দেখুন, আমি পরপর আজকে আপনাদের কয়েকটা জিনিস দেখাচ্ছি। নাম্বার ওয়ান, ওই তৃণমূল কংগ্রেসের একজন 3.5 বছরের জেল খাটা আসামি আছে না, মুখপাত্র নাকি সব করে রেখে দিয়েছে, সে আজকে এটা পোস্ট করেছে, যেখানে পরিষ্কারভাবে বলছে দুজন আধিকারিকের মধ্যে নাকি চ্যাটের আদান প্রদান হয়েছে, যেখানে হোম মিনিস্ট্রি থেকে, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ইডি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে সেদিনকে রেড করতে আসার জন্য, এবং এটা নিয়ে নাকি তদন্ত হওয়ার দরকার আছে। এখন প্রশ্ন নাম্বার 1, যদি সত্যি সত্যিই এই জিনিসটা তার হাতে এসে থাকে, কোথা থেকে এলো? কার ফোন হ্যাক করে ওই জেলখাটা আসামি এটাকে বার করলো? এটা তদন্তের আওতায় সবার আগে আসা উচিত। 2 নম্বর কথা, ধরে নিলাম যারা চ্যাট করেছে তারাই এই 3.5 বছরের জেলখাটা আসামির হাতে তুলে দিয়েছে, তো এত বড় প্রমাণ হাতে পাওয়ার পর আদালতে কেন চলে যাচ্ছে না? এই নিয়ে যদি তথ্য প্রমাণ থাকে, আদালতে কেন চলে যাচ্ছে না? এই নিয়ে সোশ্যাল মিডিয়া কেন গরম করার চেষ্টা করছে? ইডির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর কেন চেষ্টা করছে? বুঝুন একবার। কেননা ইডি ওই সবুজ ফাইলের পিছনে লেগে গেছে, এবং শুধু লেগে যায়নি, ইডি মারাত্মক তথ্য বার করে নিয়ে এসছে। আরও মারাত্মক খবর শুনবেন, সোশ্যাল মিডিয়ায় আজকে কিন্তু একটা খবর মারাত্মক রকমের ভাইরাল হয়ে গেছে, বারবার এই পোস্টটা শেয়ার হচ্ছে। এই ইডি হানার পর আইপ্যাক তাদের নাম অবধি চেঞ্জ করে নিতে চলেছে।
আইপ্যাকের নাম চেঞ্জ করে সো টাইম কনসাল্টিং এরকম একটা কিছু নাম আসতে চলেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভৎস রকমের চর্চা শুরু হয়ে গেছে। এবং এটা নিয়ে আমি আইপ্যাকের তরফ থেকে কোনো অফিসিয়াল কিছু এসেছে কিনা স্টেটমেন্ট সেটা অনেক খোঁজার চেষ্টা করলাম, কিছু পাইনি। অর্থাৎ এর মধ্যে কি কোনো সত্যতা আছে? ইডি যে জায়গায় হানা দিয়েছে সেখানে আইপ্যাকও বুঝতে পারছে বাঁচার কোনো জায়গা নেই, সেই জন্য একটা নাম চেঞ্জ করে অন্যরকম একটা আমরা সংস্থা হয়ে যাচ্ছি, এই রকম একটা ইঙ্গিত দিয়ে আইনি ফাঁক ফোকরগুলো বাঁচার চেষ্টা করছে। এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। 3 নম্বর আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, যেটা আমাদেরই সন্দেহ হচ্ছে, ইডির তো খুব স্বাভাবিকভাবেই সেই জায়গাটা সন্দেহ হবে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কি পারবেন কেন্দ্রীয় সংস্থাকে রুখতে? আইপ্যাকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, কলকাতা পুলিশকে বিভিন্ন এফআইআর করা হচ্ছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্টের মামলা ক্যাভিয়েট দাখিল করা হচ্ছে, কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে, যেখানে সোজা কথায় বলা হচ্ছে যে ইডির কোনো এখতিয়ারই নেই এইখানে তদন্ত করার, এখানে তল্লাশি করার। কিন্তু ভারতীয় সংবিধান, ভারতের আইনসভা, রাজ্যসভা, লোকসভা সব জায়গা থেকে যে আইনটা পাশ করা হয়েছে, সেখান থেকে যে এদেরকে রক্ষা কবচ দেওয়া আছে, ইডির বিরুদ্ধে এই ধরনের কোনো রকম কোনো কিছু আদালতে দাঁড়াবেই না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন আদালতে গেলে গুছিয়ে আইনের ঠাস 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 করে থাপ্পড় খেতে হবে। তা সত্ত্বেও এই মরিয়া চেষ্টাটা কেন? সময় কেনার চেষ্টা, যাতে করে ওই সবুজ ফাইলগুলোকে লুকিয়ে ফেলা যায়, সবুজ ফাইলের মধ্যে যেগুলো ছিল সেগুলো লুকিয়ে ফেলা যায়। ফলে যে টাইমটা চলে যাচ্ছে এটা খুব ক্রুশিয়াল। একদিকে ইডি চেষ্টা করছে কলকাতা হাইকোর্টে যখন হয়নি একদম সরাসরি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে যাওয়া, সেখানে যাতে তাড়াতাড়ি হিয়ারিং করে ওই সবুজ ফাইলগুলোকে রিকভার করা যায়, তাহলে আসল তথ্য আসবে। কিন্তু কিন্তু তারা কাজ থামিয়ে রাখেনি, প্রাইমারি ইনভেস্টিগেশন তারা চালু করে দিয়েছে। কেননা যে কোনো ফাইল আপনি সরিয়ে রাখলেন মানে আর সেই তথ্যটা কোথাও থেকে পাওয়া যাবে না তা নয়। যে যে প্রবাবল জায়গাগুলো তাদের সন্দেহ হচ্ছে সেইখানে কিন্তু ইতিমধ্যেই তদন্ত হচ্ছে এবং সেই নিয়ে মারাত্মক রিপোর্ট কিন্তু উঠে এসেছে। আরও একটা জিনিস দেখুন, এত কিছু হয়ে যাওয়ার পরেও কালকে আমি খবর দিয়েছিলাম আপনাদের যে সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর বক্স সেগুলোকে কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করে নিয়েছে। এবং এর পাশাপাশি আজকে যেটা হয়েছে, রবিবার ছুটির দিন, পুলিশ এত তৎপর মানে 14 তলা থেকে নির্দেশ এসছে, সেই জন্যই তো তৎপরতা বাড়াতে হয়েছে। এই যে প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা গিয়েছিল, সেখানে গিয়ে রেজিস্টার তারা নিয়ে আসছে। ইডি অফিসিয়ালরা কি কি নামে সেখানে গিয়েছিল, কেন যাচ্ছে এটা যাচ্ছে, তার কারণ এই ইডি অফিসিয়ালদের চিহ্নিত করা এবং তাদের কি কি ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করা হবে। কেননা কোন কোন ইডি অফিসিয়াল সেখানে গিয়েছিল, লালবাজারের তরফ থেকে অফিসিয়ালি চিঠি দেওয়া হচ্ছে ইডিকে, এবং তার পাশাপাশি যে সিআরপিএফ জওয়ানরা গিয়েছিল তাদেরকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। কেন 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 এই মরিয়া চেষ্টা? 14 তলা থেকে কেন এই জিনিসগুলো করানো হচ্ছে? ইডি বুঝতে পারছে আসল জায়গায় তারা হাত দিয়ে দিয়েছে, এবং সেই জন্যই দিল্লিতে একটা বিস্ফোরক রিপোর্ট গেছে, যেটা আমি বললাম তার একটা কপি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকেও খুব সম্ভবত জমা পড়েছে, যেটা সিকিউরিটি সংক্রান্ত, সেদিনকে যে ঘটনা ঘটেছে। কিন্তু এর পাশাপাশি ইডি নিজস্ব যে আধিকারিকরা রয়েছে, শীর্ষ কর্তারা রয়েছে, সেখানে যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলো কিন্তু মারাত্মক। ইডির চার্জশিটে মুখ্যমন্ত্রী আইপ্যাকের কোটি কোটি টাকার হাওয়ালা কাণ্ডে এখানে নাম জড়িয়েছে আইপ্যাকের। তো চার্জশিট বলা হচ্ছে সংবাদ মাধ্যমের খবরে, ব্যাপারটা চার্জশিট নয়, ইডির একটা রিপোর্ট জমা পড়েছে। এখন সেই ইডির রিপোর্টটা কি এরা হয়তো চার্জশিট বলে বলার চেষ্টা করছে, মেন জায়গাটা হচ্ছে রিপোর্ট জমা পড়েছে। কি সেই রিপোর্ট জমা পড়েছে? প্রাইমারিলি যেটা মিডিয়াতে অলরেডি চলে এসেছে, যেটা আমাদের বাংলার মিডিয়াও দেখাতে শুরু করেছে, সেটা হচ্ছে যে এই যে কয়লা পাচারটা হয়েছিল সেখান থেকে প্রায় 20 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে এটা পাঠিয়ে দেওয়া হয়েছিল আইপ্যাকের কাছে, এবং আইপ্যাককে সেই টাকাটা ক্যাশে গোয়াতে পৌঁছে দিয়েছিল একজন ব্যক্তি। সেই ব্যক্তিকে অলরেডি জেরা করা হয়ে গেছে, তার কাছ থেকে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে নেওয়া হয়েছে, এবং তার জবানবন্দির ভিত্তিতেই কিন্তু এই রেডটা করা হয়েছে। যে স্বীকার করেছে, হ্যাঁ আমি তৃণমূলের জয়ে আইপ্যাক যে কাজ করছিল গোয়া নির্বাচনে, সেখানে 20 কোটি টাকা পৌঁছে দিয়েছি, সেটা হাওয়ালার টাকা, এবং তার সঙ্গে বিদেশি অনেক কিছু যুক্ত আছে, বিদেশি অ্যাকাউন্ট যুক্ত আছে। এই রিপোর্টটা মোটামুটি সকলেই জেনে গেছেন। কিন্তু এরপর যে জায়গাটায় ইডি আঘাত করছে এবং ইডি সন্দেহ হচ্ছে, ইডি যে জায়গাটায় তদন্ত শুরু করে দিয়েছে বলে জাতীয় মিডিয়াতে চর্চা চলছে, সেটা হচ্ছে যে এই মুখ্যমন্ত্রীর পরিবারের একজন অত্যন্ত প্রভাবশালী লোক রয়েছেন, যার বিদেশ যাত্রা, বিশেষ করে দুবাই এবং মালয়েশিয়া যাওয়ার প্রত্যেকটা ট্রিপ ডিটেলস এইখানে ওই ফাইলের মধ্যে ছিল। এইগুলো সামনে চলে এলে কোন কোন টাইম স্ট্যাম্পে কী কী হয়েছে এবং সেই সময়ে কী কী দুর্নীতি হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু এক লক্তে বেরিয়ে চলে আসতে হতো, যেটা ইডির খুঁজতে হয়তো 2 মাস 4 মাস 6 মাস সময় লাগবে, সেটা এই ফাইল থেকেই বেরিয়ে যেতে পেতো। এটা হচ্ছে নাম্বার 1।
এবং নাম্বার 2 যেটা আরও মারাত্মক, সেটা শুধুমাত্র একটি ব্যক্তি নয়, একাধিক ব্যক্তির নাম রয়েছে। সেটা হচ্ছে সুইস ব্যাংক অ্যাকাউন্ট। সুইস ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হচ্ছে, কোথা কোথা থেকে টাকা এসেছে এবং কীভাবে সেই সুইস ব্যাংক অবধি পৌঁছে দেওয়া হয়েছে। আমরা মাঝে মাঝে এখানে হুঙ্কার শুনি না যে আমাকে কেউ ছুঁতে পারবে না, 5 পয়সার কেউ কিছু প্রমাণ করতে পারবে না। তার কারণ হচ্ছে ওই কনফিডেন্সটা আসছে, টাকাটা গচ্ছিত আছে সুইস ব্যাংকে, এবং সুইস ব্যাংকে থাকলে আপনারা জানেন সেখান থেকে কিন্তু তথ্য আনা এতটাও সহজ নয়, অনেক কিছু পেরিয়ে সেই তথ্য আসে এবং সেটাও পুরো তথ্য আসে না। সেই ডিটেলস সমস্ত কিছু কি ওই সবুজ ফাইলের মধ্যে ছিল এবং সেই জন্য বাঁচাতে মরিয়া হয়ে গেছে। প্রাইমারি ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে এবং এই দিকেই কিন্তু ইঙ্গিত আসছে, এবং সামগ্রিকভাবে একজন বা দুজন ব্যক্তি নয়, পুরো ব্যানার্জি সাম্রাজ্যের যে ঠিকুজি কুষ্টি তা ওই সবুজ ফাইলের মধ্যে ছিল। এই কথা আমরা বলছি না, এই কথা বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি অবধি এই প্রশ্নটা তুলে দিয়েছেন। কি প্রশ্ন তুলেছেন আজকে সাংবাদিক বৈঠকে, একবার শুনুন। মুখ্যমন্ত্রী যে গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে গাড়ি দেখে তিনি বেরিয়ে গেলেন, দুটো নাম্বার প্লেট কিন্তু এক নয়। এখন সবুজ ফাইলের মধ্যে কি ছিল? এই যে তথাকথিত কয়লা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কতজন নেতা জড়িত তাদের নাম বেরিয়ে পড়ল। সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে কত ফান্ড ট্রান্সফার হয়েছে। আজকে গোয়া নির্বাচনে নাকি এখান থেকে কিছু মানুষ বলছেন, এবং স্বাভাবিকভাবেই বলবেন যখন মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী কার্যত কয়লা কেলেঙ্কারি এবং হাওয়ালা নিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল বা ব্যক্তিগত কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ ছিল, তার উপরে এই ছিনতাই করে তিনি তো নিজেই শিলমোহর লাগিয়ে দিলেন। সংবিধানের কোন শক্তি বলে মুখ্যমন্ত্রী সেদিন ওখানে পৌঁছে গিয়েছিলেন? সেখানে পুলিশের ডিজি এবং সিএস চিফ সেক্রেটারি কি করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? মুখ্যমন্ত্রীর এই ফাইল ছিনতাইয়ের সহযোগিতা যদি কোনো আইএস অফিসার আইপিএস অফিসার করেন, সেটা কতটা আইন সিদ্ধ? তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমর্থক সব মুখ্যমন্ত্রীর এই ফাইল চিন্তায় সেটা কি প্রতিষ্ঠিত? তো স্বাভাবিকভাবেই আজকে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, ওই সবুজ ফাইলের মধ্যে কি ছিল? গোয়ার যোগসূত্র, কোন বিশেষ নেতার নাম, হাওয়ালা করে টাকা দেশের অন্য কোনো জায়গায় গেছে কিনা, গাড়ির নাম্বার প্লেটের বদল কি করে হয়ে গেল, গাড়ির পরিবর্তনকে কেন করা হলো? তাহলে শুধুই কি ওই 4টি কাগজ সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, নাকি অনেক বেশি নথিপত্র ওই অফিস থেকে তুলে আনা হয়েছিল পুলিশকে কাজে লাগিয়ে? শুনলেন শ্রমিকবাবুর বক্তব্য। আসলে ইডির সন্দেহটা ওই জায়গাটাই হয়েছিল যে ঠিক আছে, ইডি আধিকারিক এসছে, তাদেরকে চাপ দেখানো, এ করা, এগুলো ইডি হ্যাবিচুয়েটেড যে তাদের উপর চাপ আসে যাতে তারা দুর্নীতির শেষ অবধি যেতে না পারে। কিন্তু কিন্তু যে প্যানিকিং বিহেভিয়ারটা, যে কাজগুলো করছিলেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না। অর্থাৎ সেই সময় এমন একটা জায়গায় ইডি চলে গেছে জেনে বা না জেনে, যেটা কিন্তু ওই প্যানিক অ্যাটাকের জায়গাটা তৈরি করে দিয়েছে, যে সমস্ত কিছু আমার বেরিয়ে চলে এলো, ঠিকুজি কুষ্টি, আর এটা বেরিয়ে চলে এলে আর বাঁচার কোনো জায়গা নেই। সামনেই নির্বাচন আসছে, নির্বাচনের আগে যদি এগুলো সমস্ত কিছু ফাঁস হয়ে যায়, নির্বাচনে কোনো আশা নেই, আর একবার যদি ক্ষমতা হারায় তাহলে তো এগুলো আর আটকাবার কোনো জায়গা থাকবে না। এই প্যানিকিং অ্যাটাকটাই কিন্তু ইডিকে আরও বেশি সজাগ করে দিয়েছে। অনেকে আরেকটা প্রশ্ন করছেন, আমি সেটা নিয়েও একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম, যে সেদিনকে এলেন, সব কিছু ফাইল নিলেন, পুলিশ দিয়ে গাজোয়ারি করা হলো এবং তারপর চলে গেলেন। ইডি কি আঙুল চুষছিল বসে বসে? ইডি কেন ঘাড় ধরে অ্যারেস্ট করলো না? অনেকেই প্রশ্ন করছে, এবং আমি দেখলাম গেরুয়া শিবিরের অনেকেও বলছেন, আইনজীবীরা বলছেন যে হ্যাঁ, ঘাড় ধরে অ্যারেস্ট করা উচিত ছিল, কেউ সাধারণ মানুষ করলে সেটা করবে। ইডি আধিকারিকদের যেটা বক্তব্য ছিল যে দেখুন, আমাদের কিছু প্রসিডিওর ফলো করতে হয়, এবং সব থেকে বড় কথা এখানে কিন্তু পলিটিক্যাল ইনভলভমেন্ট বিশাল একটা ছিল, সুতরাং অনেক হাই অথরিটি থেকে আমাদের পারমিশনটা নেওয়ার দরকার ছিল। আমরা পলিটিক্সের মধ্যে ঢুকি না, কিন্তু এর একটা পলিটিক্যাল ইম্প্যাক্টের জায়গা রয়েছে। আমি গেরুয়া শিবিরেরও অন্যতম এক শীর্ষ নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তিনি বললেন যে এখানে ইডি যেটা করেছে খুব ম্যাচিওর্ড ওয়েতে কাজ করেছে। তার কারণ হচ্ছে 2021-এর আগে আপনারা সারা রাজ্য জুড়ে হুইল চেয়ার কাণ্ড দেখেছিলেন, সিম্প্যাথি পাওয়ার চেষ্টা। এই দিনকে চেয়েছিল যে ওইভাবে ধাক্কাধাক্কিটা হোক এবং সেই জায়গা থেকে আবারও গিয়ে হসপিটালে শুয়ে আবারও একটা নাটক ন্যাকামি শুরু হয়ে যেত। ইডি ওই নিয়ে কিছু ভাবনা চিন্তা করেছে কিনা জানা নেই, কিন্তু ইডি এই জায়গাটা ম্যাচিওর্ড ওয়েতে হ্যান্ডেল করার জন্যই এই নাটকটা করার আর সুযোগ পায়নি। সুতরাং ইডিকে দোষারোপের আগে দুবার ভাবুন। আর সব থেকে বড় কথা, যে জায়গাটা লুকোনোর জন্য এত মরিয়া হয়ে গিয়েছিলেন, সেই জন্য ফাইলটাকে চুরিটা করতে হলো, ডাকাতিটা করতে হলো, যেটা না করলেও তার উপায় ছিল না, সেদিনই সমস্ত কিছু পর্দা ফাঁস হয়ে যেত। কিন্তু সেই ডাকাতিটা করতে গিয়ে
ইডিকে সব থেকে বেশি সজাগ করে দিলেন। ইডি হয়তো সমস্ত কিছু কাগজপত্র প্রসেস করতো, এই যে কয়লা চুরি হয়েছে, প্রতীক জৈন, আইপ্যাক কত কিছুর সঙ্গে যুক্ত আছে এইটা নিয়ে ব্যস্ত থাকতো, এবং সেগুলো করতে গিয়ে এইসব ইনফরমেশন যখন আসতো তখন হয়তো সেই মানি লন্ডারিংয়ের মধ্যে ইনভলভ হতো। কিন্তু এখন যেহেতু এই ডাকাতিটা হয়েছে, ওই সবুজ ফাইল চুরি হয়েছে, ইডির সমস্ত ফোকাস ওই সবুজ ফাইলে এসে পড়েছে, এবং তার প্রাইমারি রিপোর্ট কিন্তু ইডি আধিকারিকদের অনেক বেশি উৎসাহিত করছে যে না, এবার সঠিক জায়গায় আছে, বড় দুর্নীতির চাকে হাত দেওয়া গেছে। কি বলবেন মমতা ব্যানার্জির এই সবুজ ফাইল ডাকাতি এবং যে সব রিপোর্ট আসছে, এবং তারপরও ইডিকে আটকানোর উপায় নেই জেনেও যে মুড়িয়া চেষ্টা মমতা ব্যানার্জির তরফ থেকে দেখা যাচ্ছে সেই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।